আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আজকে এটি আমার তৃতীয় ক্লাস। গত দুটি ক্লাসে প্রথমে আমি যুক্তিবিদ্যা সম্পর্কে কিছু প্রাথমিক আলোচনা, পরবর্তীতে যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের ধারণা নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তিনজন যুক্তিবিদের ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা সম্পর্কে ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল তিনি কি ধারণা পোষণ করেন সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। একে একে আমরা তিনজন যুক্তিবিদের ধারণা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং পূর্ববর্তী দুটি ক্লাস আবার রিভিউ করবে। তাহলে এই অধ্যায়ের সমস্ত টপিকসগুলো বুঝতে তোমাদের অনেক সহজ হবে। তো আমরা শুরু করতে পারি। প্রথমে আমরা দেখি যে জন স্টুয়ার্ট মিল তিনি যুক্তিবিদ্যা সম্পর্কে কি ধারণা পোষণ করেন। জন স্টুয়ার্ট মিল একজন ব্রিটিশ দার্শনিক। তিনি 1843 সালে তার একটি বিখ্যাত গ্রন্থ এ সিস্টেম অফ লজিক, রেশনাকিটেটিভ অ্যান্ড ইন্ডাকটিভ এই নামে তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেখানে তিনি যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন। তো এই গ্রন্থে তিনি যে কথাটি বলতে চেয়েছেন বা তার মিলের প্রদত্ত সংজ্ঞাটি হলো এরকম যে যুক্তিবিদ্যা হলো বোধশক্তির যে ক্রিয়াগুলোর সাক্ষ্য সম্পর্কে তার ধারণা অনেকটাই, অর্থাৎ যে ক্রিয়াগুলো সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তার বিজ্ঞান। অর্থাৎ যুক্তিবিদ্যা হলো বোধশক্তির যে ক্রিয়াগুলো সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তার বিজ্ঞান। অর্থাৎ এটি জানা সত্য থেকে অজানা সত্যের দিকে পৌঁছানোর একটি পদ্ধতি এবং তার সহায়ক অন্যান্য বৌদ্ধিক ক্রিয়াপরতার একটি বিজ্ঞান। অর্থাৎ আমাদের যে বৌদ্ধিক যে বোধশক্তি, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়গুলো রয়েছে তার প্রত্যেকটি যে ক্রিয়ার প্রয়োজন কোনো কিছু বিচারের জন্য তার একটি বিজ্ঞান হলো এই যুক্তিবিদ্যা। এবং এটি কি কাজ করে? এটি একটি জানা সত্য থেকে অজানা সত্যের পৌঁছানোর একটি পদ্ধতি আবিষ্কার করে এবং অন্যান্য যে বৌদ্ধিক ক্রিয়াগুলো রয়েছে তার একটি সহায়ক ভূমিকা হিসেবে এই যুক্তিবিদ্যা কাজ করে থাকে। জন স্টুয়ার্ট মিলের এই সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা আরো কিছু জিনিস দেখতে পাই। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে যুক্তিবিদ্যার ক্ষেত্রে অবশ্যই আমাদের জ্ঞানের সেই স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে যা আমাদের পূর্বে জানা সত্য থেকে অনুমান করার সাথে সম্পর্কিত। আমরা পূর্বে যা জানতাম সেই জানার সাথে অজানা সত্য দিকে যাওয়ার যে একটি প্রক্রিয়া, সেই অনুমানের সাথে একটি সম্পর্ক স্থাপিত হবে। এই পূর্ববর্তী জানা সত্য অর্থাৎ জ্ঞাত সত্য যেটা আমরা অলরেডি জেনেছি, এটা সার্বিক হতে পারে আবার বিশেষ হতে পারে। আমরা যে পূর্বে জানা সত্য অর্থাৎ জ্ঞাত সত্য যেই জানাটা আমরা অলরেডি জেনে ফেলেছি সেটি সার্বিক জ্ঞানেরও হতে পারে, বিশেষ জ্ঞানেরও হতে পারে। তাই জন স্টুয়ার্ট মিলের মতে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা হচ্ছে অনুমানমূলক সত্যের বিচার করে থাকে। অর্থাৎ আমরা যে বিভিন্ন ক্ষেত্রে অনুমানগুলো করে থাকি সেই অনুমানগুলোর একটি বিচার তার সত্যতা যাচাই করে থাকে। অর্থাৎ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের দিকে উপনীত হওয়ার নিয়ম অনুসারে অনুমান করা হয়েছে কিনা, অর্থাৎ আমরা যে একটি জানা সত্যের দিক থেকে অজানা সত্যের দিকে যাব, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত একটি সত্যের দিকে যাব, সেই জন্য আমাদের যে অনুমান করতে হয় সেই অনুমানটা যথাযথভাবে যাচাই করা হয়েছে কিনা সেটাই যুক্তিবিদ্যা কাজ করবে। যুক্তিবিদ্যা যুক্তি বা অনুমানের নিয়ম প্রদান করে থাকে। আমরা জানি জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য দিকে যেতে হলে আমাদের অনুমান করতে হয় এবং সেই অনুমানটা যথার্থভাবে হয়েছে কিনা সেটাই যুক্তিবিদ্যার কাজ। এটি জন স্টুয়ার্ট মিল বলতে চেয়েছেন। আবার আমরা দেখি যে যুক্তিবিদ্যার এই যে আমরা অনুমানগুলো করে থাকি সেই অনুমানের নিয়মের কাজটাও যুক্তিবিদ্যা করে থাকে।
যে কোনো বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে আমরা অনেক সময় অনুমানের আশ্রয় নিয়ে থাকি। ব্যক্তিগত জীবনেও আমরা নানান ধরনের অনুমান করে থাকি। অর্থাৎ সেই অনুমানটা যথাযথভাবে করা হয়েছে কিনা সেটি যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। এখানে যুক্তিবিদ্যা আরেকটি কথা বলেছেন যে যুক্তিবিদ্যা কেবল কোনো সত্য প্রত্যক্ষ করে না, তৈরিও করে না, এমনকি আবিষ্কারও করে না, কেবল তার সত্যতা বিচার করে। অর্থাৎ মিলের মতে যুক্তিবিদ্যা কোনো সত্যকে প্রত্যক্ষও করে না, তৈরিও করে না, এমনকি আবিষ্কারও করে না, কেবল তাদের যুক্তিযুক্ততা বিচার করে থাকে। এখানে একটি উদাহরণ দিলে আমরা বিষয়টি বুঝতে আরো সহজ হবে যে মিলের মতে যুক্তিবিদ্যার এখানে কি কাজ। অর্থাৎ মিল এখানে বলতে চেয়েছেন যে উদাহরণ হিসেবে বলতে চেয়েছেন যে কোনো পরিস্থিতিতে একজন রোগী মারা যায়, অর্থাৎ কোন পরিস্থিতিতে একজন রোগী মারা যায় তা প্রত্যক্ষ করা, আবিষ্কার করা, প্রমাণ করা একজন চিকিৎসা বিজ্ঞানীর কাজ। কিন্তু যদি তিনি কোনো বিশেষ রোগীর উপর একই ধরনের অবস্থা দেখে তার আগের জানা ওই বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে কোনো অজানা সত্য বা রোগী সম্পর্কে কোনো ভবিষ্যৎ ধারণা পোষণ করেন, তাহলে এটি হবে তার একটি অনুমান। সেই অনুমান যথার্থ হয়েছে কিনা সেটি যাচাই করাই হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। অর্থাৎ এই উদাহরণের সাহায্যে তিনি বলতে চেয়েছেন যে একজন ডাক্তার কোন পরিস্থিতিতে রোগী মারা গেল তা আবিষ্কার করা, প্রমাণ করা এবং অন্যান্য বিষয় পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো একটা চিকিৎসা বিজ্ঞানের কাজ। কিন্তু তিনি যদি এই সিচুয়েশনে বা একই পরিস্থিতিতে অন্য একটি রোগীর ব্যাপারে পূর্ব থেকে একটি জানা সত্যের উপর ভিত্তি করে তিনি এই রোগীর উপরে একটি ভবিষ্যৎ ধারণা পোষণ করেন, সেক্ষেত্রে সেটি হবে ওই চিকিৎসা বিজ্ঞানের একটি অনুমান। এবং সেই অনুমানটা যথার্থ হয়েছে কিনা এটি হচ্ছে যুক্তিবিদ্যার এখানে মূল আলোচ্য বিষয়। এটাই জন স্টুয়ার্ট মিল বলতে চেয়েছেন। তো আমার প্রথম পয়েন্টটি শেষ, যে জন স্টুয়ার্ট মিল যুক্তিবিদ্যা সম্পর্কে কি বলতে চেয়েছেন। এবার আমরা দেখব এই যুক্তিবিদ্যা সম্পর্কে জোসেফ অর্থাৎ H.W.B. জোসেফ তিনি কি বলতে চেয়েছেন। একজন ভাববাদী যুক্তিবিদ H.W.B. জোসেফ, তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে যেমন অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। এই গ্রন্থে তিনি যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বা সায়েন্স অফ থট এটা বলে তিনি অভিহিত করেছেন। তিনি বলেছেন, যদি আমাদের যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা দিতে হয় তাহলে একে আমরা বিজ্ঞান বা চিন্তা বিষয়ক বিদ্যা বলাই যুক্তিযুক্ত হবে বা সর্বাপেক্ষা সহজ এবং কম আপত্তিকর হবে। অর্থাৎ এই জোসেফ তিনি যুক্তিবিদ্যাকে একটি চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তিনি কিছু সমালোচনা করেছেন তাদের যারা মনে করেন যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার আকার। জোসেফ তার সমালোচনা করে তিনি বলেন, চিন্তার আকার এবং চিন্তার বিষয় উভয়ই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। যারা যুক্তিবিদ্যাকে শুধু চিন্তার আকার বলে অভিহিত করেন তাদের সমালোচনা করে জোসেফ তিনি এখানে বলতে চেয়েছেন যে চিন্তার আকার এবং চিন্তার বিষয় পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায় না। চিন্তার বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করলে, যদি আমরা যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করি তাহলে চিন্তার আকার এবং চিন্তার বিষয় কি হয়ে যায়, উভয়ই এই চিন্তার বিজ্ঞান এই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে জোসেফ এখানে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। আমরা আরেকটু বিশ্লেষণ করলে বা এই সংজ্ঞাটিকে আরো যদি বিশ্লেষণ করি তাহলে যেটা আমরা জানতে পারি সেটা হলো যে H.W.B. এর মতে যুক্তিবিদ্যা চিন্তার নিয়মাবলী আবিষ্কার করতে চেষ্টা করে। আমরা যে চিন্তা করি সেই সব চিন্তা কিন্তু যৌক্তিক হয় না। অর্থাৎ এই চিন্তাগুলো করতে হলেও আমাদের কিছু নিয়ম মানতে হবে। অর্থাৎ যুক্তিবিদ্যা চিন্তার নিয়মাবলীগুলি নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে জোসেফের মতে। দৈনন্দিন জীবনে যে সাধারণ নীতিমালা প্রয়োগ করে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে, বস্তু সম্পর্কে যে চিন্তা করে থাকি, যুক্তিবিদ্যা তারই বিজ্ঞানসম্মতভাবে
আলোচনা করে থাকে। এটা জোসেফ বলতে চেয়েছেন যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন বস্তু সম্পর্কে যে চিন্তা করে থাকি, তো সেই চিন্তাসমূহকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করাই হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। কারণ আমরা যে কোনো চিন্তাকেই আমরা যুক্তিবিদ্যা বলতে পারবো না, অর্থাৎ যে চিন্তাটাকে নিয়ম মাফিক আমরা করতে পেরেছি সেটি হবে যুক্তিবিদ্যা। তিনি জোসেফ এখানে দেখিয়েছেন যে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে চিন্তা করতে গেলেই মানুষ কোনো না কোনো নীতিমালা তৈরি করতে চায় বা নিয়ম প্রদান করতে চায়। যুক্তিবিদ্যা এই নিয়মগুলোকে বিজ্ঞান ভিত্তিক করে তোলে। মানুষ অন্যান্য বিজ্ঞান থেকেও এরকম তথ্য গ্রহণ করে থাকে। এই তথ্য চিন্তার নিয়মাবলী অনুসারে হয়েছে কিনা সেটি যুক্তিবিদ্যা দেখে থাকে। অর্থাৎ বিজ্ঞানের তথ্য ব্যবহার করে অনুমানমূলক চিন্তা গঠন করার মাধ্যমে মানুষ নতুন নতুন বিজ্ঞান তথা জানা সত্য থেকে অজানা অনেক বিষয় ধারণা করতে পারে। এদিক থেকে যুক্তিবিদ্যা, এই জোসেফ যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বা বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন। এবং এই যে তিনি যুক্তিবিদ্যাকে বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন, এর পক্ষেও আরো কিছু যুক্তিবিদ রয়েছেন, যেমন টমসন, হ্যামিল্টন, জেবন্স এবং ওয়ালটন। এই সমস্ত যুক্তিবিদদের বক্তব্যকেও তিনি সমর্থন করেছেন। অর্থাৎ H.W.B. জোসেফ তিনি বলতে চেয়েছেন, এক কথায় যদি আমরা বলি সেটি হবে এরকম যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়মগুলোকে বিজ্ঞান ভিত্তিকভাবে আলোচনা করা। অর্থাৎ আমরা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যে চিন্তা করে থাকি সেই চিন্তাগুলো বিজ্ঞান ভিত্তিক হয়েছে কিনা এগুলো হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। সহজ কথায় বলতে গেলে আমরা এটা বলতে পারি। তৃতীয়ত যে যুক্তিবিদের নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন M.I. কপি। সমকালীন যুগের বিখ্যাত যুক্তিবিদ M.I. কপি তার বিখ্যাত গ্রন্থ ইন্ট্রোডাকশন টু লজিক, এই গ্রন্থে তিনি যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি আলোচনা করতে যে তিনি যুক্তিবিদ্যাকে বলেছেন যে যুক্তিবিদ্যা প্রায় চিন্তার নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যেটা অনেকটা জোসেফও বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়ম, অর্থাৎ চিন্তার নিয়মাবলী সংক্রান্ত একটি বিজ্ঞান। জোসেফ এখানে এই M.I. কপি তিনি এর একটি সমালোচনা করেছেন। এই গ্রন্থে তিনি সমালোচনা করে বলেছেন এই যে জোসেফ বা অন্যান্য যুক্তিবিদ যেটাকে বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়মাবলী সংক্রান্ত একটি বিজ্ঞান, জোসেফের এই বক্তব্য বা অন্যান্য যুক্তিবিদদের এই বক্তব্যকে সমালোচনা করে M.I. কপি তিনি তার নিজস্ব একটি মতামত তিনি ব্যক্ত করেছেন এবং এই বক্তব্যটির সমালোচনাও করেছেন এভাবে যে এখানে যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে, অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়মাবলী সম্পর্কিত এক ধরনের বিজ্ঞান, এই সংজ্ঞাটিকে সমালোচনা করে তিনি বলেছেন সংজ্ঞাটিতে চিন্তনের স্বরূপ প্রকাশিত হলেও একে যথার্থ বলা যায় না। কারণ তিনি বলতে চেয়েছেন তিনি দুটি কারণে এটিকে যথার্থ চিন্তন বলে মনে করেন না। এক নম্বর হচ্ছে যে চিন্তার সামগ্রিক বিষয় যে ক্ষেত্রসমূহ রয়েছে সেটা মনোবিজ্ঞানের বিষয়। চিন্তনের সব ধরনের পদ্ধতির অনুশীলন করা একমাত্র মনোবিজ্ঞানীদের কাজ। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে যুক্তিবিদ্যা মনোবিজ্ঞানের একটি শাখা হিসেবে পরিগণিত হয়, কিন্তু বাস্তবে যুক্তিবিদ্যা আলাদা একটি স্বতন্ত্র বিষয়। দুই নম্বরে তিনি যে সমালোচনাটা করেছেন সেটি হলো যে চিন্তা মনে সৃষ্ট এক ধরনের মানসিক প্রক্রিয়া, তবে সব ধরনের চিন্তা যুক্তিবিদ্যার নাও হতে পারে। আমরা সচরাচর যে ধরনের চিন্তা প্রতিনিয়ত করে থাকি সেগুলো যৌক্তিক নাও হতে পারে, তাই সব ধরনের চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হয়ে ওঠে না। যদিও যুক্তিগুলো চিন্তার সাথে জড়িত, কিন্তু সব ধরনের চিন্তাকে আমরা যৌক্তিক বলতে পারি না। সেক্ষেত্রে যুক্তিবিদ্যাকে চিন্তার নিয়মাবলী বিজ্ঞান বলা হলে বা সংজ্ঞায়িত করলে চিন্তার শব্দটি সব ধরনের চিন্তার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায়। বস্তুত চিন্তার বিভিন্ন রূপের হয়ে থাকে। স্মৃতি, কল্পনা, অনুভূতি এই সবই হচ্ছে স্মৃতির বিভিন্ন আকার।
কিন্তু এইসব আকার নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না। কেননা যুক্তি ছাড়াও আমরা অনেক কিছু স্মরণ করতে পারি বা ভাবতে পারি। এসব যে আকারের কথা বলা হয়েছে এগুলো মনোবিজ্ঞানের অন্তর্গত। পক্ষান্তরে যুক্তিবিদ্যা কেবল সবিচার যুক্তি পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকে। কাজেই যুক্তিবিদ্যাকে চিন্তার নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করা হলে এর পরিধি অনেক ব্যাপক হয়ে যায়, যা যুক্তিযুক্ত হয়ে ওঠে না। এবার এই মতের সমালোচনা করার পর যুক্তিবিদ্যার যে আধুনিক সমকালীন যুক্তিবিদ যাকে বলা হয়, যে আই.এম. কপি, তিনি একটি নিজস্ব সংজ্ঞা দাঁড় করিয়েছেন। সেটি হলো এরকম যে কপির মতে যুক্তির শুদ্ধতা এবং অশুদ্ধতার বিষয়টি তিনি উল্লেখ করে যুক্তিবিদ্যাকে সংজ্ঞায়িত করেছেন। তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে যুক্তিবিদ্যার অধ্যয়ন হলো সেই সকল পদ্ধতি ও নীতি সম্পর্কে পঠন পাঠন যা ভালো বা শুদ্ধ যুক্তি থেকে মন্দ বা বিশুদ্ধ যুক্তিকে পৃথক করতে ব্যবহৃত হয়। অর্থাৎ তিনি যে বিখ্যাত সংজ্ঞাটি দিয়েছেন সেটি হলো এরকম যে যুক্তিবিদ্যার অধ্যয়ন হলো সেই সকল পদ্ধতি বা নীতির পাঠ পঠন যেগুলো ভালো বা শুদ্ধ যুক্তি থেকে মন্দ বা বিশুদ্ধ যুক্তির পার্থক্য নির্ণয় করা সম্ভব হয়। কপি এখানে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান না বলে যুক্তির বিজ্ঞান বলেছেন। জোসেফ যেটা বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান, কিন্তু এখানে আই.এম. কপি তিনি এই যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান না বলে যুক্তির বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তিনি ভালো বা শুদ্ধ যুক্তি বলতে বৈধ যুক্তিকে বুঝিয়েছেন, আবার মন্দ বা বিশুদ্ধ যুক্তিকে অবৈধ যুক্তিকে নির্দেশ করেছেন। কপি মনে করেন এই উভয় ধরনের যুক্তি প্রকৃতি নির্দেশ করা এবং অবৈধ যুক্তির বর্জন করতে পারা। অর্থাৎ এই যে দুই ধরনের যুক্তির কথা এখানে বলা হয়েছে, যে অবৈধ যুক্তি বর্জন করতে পারা এবং বৈধ যুক্তি প্রদানের নিয়মাবলী সম্পর্কে জ্ঞান লাভ করা, এটি হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। অর্থাৎ বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তিকে সঠিকভাবে নিরূপণ করাই হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। অর্থাৎ কপি এখানে যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে এর ব্যবহারিক দিকটির প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। কারণটা তিনি বলেছেন যে মানব মনে যুক্তি কিভাবে গঠিত হয় সেটি যুক্তিবিজ্ঞানের বা যুক্তিবিদ্যার আলোচনা করে না, বরং সেটি কিভাবে কাজ করবে, কোনটি বৈধ হবে কোনটি অবৈধ হবে, তার শুদ্ধতা নির্ণয়ের জন্য তার যে পঠন পাঠন গঠন রীতি সেগুলো অধ্যয়ন করাই হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। আশা করি তোমরা এই তিনজন দার্শনিকের যুক্তিবিদ্যা সম্পর্কে যে আলোচনা সেটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা যুক্তিবিদ্যার স্বরূপ বা তাদের প্রকৃতি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।